তাহলে আমরা কি জানি, হাফ অ্যাডার টু ফুল অ্যাডার বাস্তবায়নের জন্য দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হয়। তাহলে আগে হাফ অ্যাডার কি এই জিনিসটা জেনে নেই। হাফ অ্যাডার হলো যে সমবায় বর্তনীতে দুটি বিট যোগফল ও ক্যারি বিট নির্ণয় করা যায়। মানে এ আর বি, ধরো দুইটা বিট, এ আর বি দুইটা বিটের যোগফল যে সমবায় বর্তনীর মাধ্যমে নির্ণয় করা যায়, এবং সাথে শুধু যোগফল না, যোগফলের সাথে সাথে একটা ক্যারি বিটও থাকবে। আর এই ক্যারি বিটকে প্রকাশ করে সি দিয়া, আর এই যোগফলকে প্রকাশ করে এস দিয়া। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে হাফ অ্যাডার টু হাফ অ্যাডারের সংজ্ঞা করতে পারে, তাকেই বলা হয় কি হাফ অ্যাডার। এখন হাফ অ্যাডার সর্বদা কোন সংখ্যায় থাকে, কোন সংখ্যা পদ্ধতিতে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে থাকে। হাফ অ্যাডার সর্বদা বাইনারি সংখ্যা পদ্ধতিতে থাকে। এই জিনিসটা এখানে লেখা হয়েছে যে হাফ অ্যাডার সর্বদা বাইনারিতে করা হয়। আর হাফ অ্যাডারে কয়টা বিট থাকে? দুইটা। আর এই দুইটা বিটকে বলা হয় ইনপুট। এই দুইটা বিটকে কি বলা হয়? ইনপুট। এ বি যে দুইটা বিট থাকে হাফ অ্যাডারে, এই দুইটা বিটকে বলা হয় ইনপুট। আর এই দুইটা বিট দেওয়ার ফলে যা অ্যান্সার বের হয়, একটা সাম বের হয় আর একটা ক্যারি বের হয়, সেইটাকে বলা হয় আউটপুট। ঠিক আছে, আমাদের এই হাফ অ্যাডারের প্রশ্ন যখন আসবে তখন দুই ভাব, এক হচ্ছে কি উদ্দীপকে বলা থাকতে পারে, একটি অর্ধ বর্তনী দেওয়া, মানে বর্তনীর মাধ্যমে তোমাদের এই যে ক্লাসে স্যার যে বর্তনীটা নিয়ে আলোচনা করেছে সেটা অর্ধ যোগফলের। ঠিক আছে, এইভাবেও আসতে পারে। বা তোমার এই যে চিত্রটা, মানে এরকম একটা চিত্র দেওয়া থাকতে পারে, যে চিত্রটার বাম পাশে দুইটা দাগ থাকতে পারে আর ডান পাশে এরকম দুইটা দাগ থাকতে পারে। বলতে পারে এই চিত্রটা কোন বর্তনী বুঝায়, এই চিত্রটা দ্বারা কোন বর্তনী বুঝায়। এখন যদি তোমার বাম পাশে এরকম দুইটা বিট থাকে, মানে দুইটা ইনপুট থাকে, এই বাম পাশে কয়টা ইনপুট? দুইটা। এরকম দুইটা ইনপুট থাকলে আর ডান পাশে যদি দুইটা আউটপুট থাকে, আউটপুট কয়টা আছে এখানে? দুইটা। এই দুইটা আউটপুট থাকলে আমরা বুঝবো যে এইটা হচ্ছে গিয়ে সাম আর এইটা হচ্ছে ক্যারি, যেটা হচ্ছে গিয়ে তোমার হাফ অ্যাডারের বর্তনী। এখানে কি বর্তনী ব্যবহার করা হয়েছে? হাফ অ্যাডার ব্যবহার করে তোমার হচ্ছে গিয়ে প্রশ্নটায় স্যার কাজ করতে বলছে। এখন যখন আমরা এরকম হাফ অ্যাডারের প্রশ্ন আসবে, তখন এই হাফ অ্যাডারের প্রশ্ন গ মার্কে আসবে, আর তোমার চারটা স্টেপ ফিল আপ করতে হবে। এক হচ্ছে গিয়ে হাফ অ্যাডারের সংজ্ঞা, যেটা আমি প্রথমে লিখছি, এই হাফ অ্যাডারের সংজ্ঞা লিখতে হবে। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে চিত্র আঁকতে হবে। হাফ অ্যাডারের চিত্র কোনটা? এইটা হচ্ছে হাফ অ্যাডারের চিত্র। এইটা কি? হাফ অ্যাডারের চিত্র। এখন আমি সিরিয়াল বাই তোমার লিখতেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো যে আমরা প্রশ্নে আসলে কিভাবে এই সেক্টরটা সাজাবো। ঠিক আছে, 1 নম্বরে সংজ্ঞা লিখবা, 2 নম্বরে চিত্র আঁকতে হবে। হাফ অ্যাডারের চিত্র, চিত্রটা কি? এরকম একটা বক্স হবে, বক্সের বাম পাশ থেকে দুইটা বিট যাবে, এ বিট আর বি বিট, আর দুইটা আউটপুট বের হবে, সেটা কি? একটা সাম আর একটা ক্যারি। ঠিক আছে, আর এই বর্তনীটার নাম কি? হাফ অ্যাডার। হাফ অ্যাডারকে এরকম এইচ বাই এ দ্বারাও প্রকাশ করা হয়, বা তুমি এখানে ভিতরে সম্পূর্ণভাবে লিখতে পারো এইচ এ এল এফ এ ডি ডি ই আর, এটাও লিখতে পারো। এটা তোমার উপর নির্ভর করবে তুমি কি লিখবা, এইচে নাকি হাফ অ্যাডার। এইচে লেখাটাই সুন্দর দেখায়। তো এইটা গেল আমাদের চিত্র। ঠিক আছে, এরপরে আমাদের তৃতীয় নাম্বার ধাপ। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, প্রথমে সংজ্ঞা, তারপর চিত্র, তারপর আমরা এই শতক সারণীর যে ছক সেইখানে যাব। ঠিক আছে, সেটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি।
প্রথমে ছক করতে হবে, তারপর চিত্র আঁকতে হবে, তারপর আমরা যে এই ছকটা লিখছি এইটা করতে হবে। তো এইটাই সিরিয়াল বাই আমি দেখাই। এরপরে আমরা এই হাফ অ্যাডারের সত্যক সারণী নির্ণয় করব। ঠিক আছে, হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। আচ্ছা, তোমার আমি এটা সাইডে লিখছি, এই পাশে লিখছি আগাইয়া। এরপরে আমাদের সত্যক সারণী। ঠিক আছে, এখন সত্যক সারণীটা এখান দিয়ে করলে দেখা যায়? বলছে এইটা কি দেখা যায়? আচ্ছা ঠিক আছে, এখন আমরা হাফ অ্যাডারের ট্রুথ টেবিল করব। এখন হাফ অ্যাডারের ট্রুথ টেবিল যদি আমরা করি বা সত্যক সারণী যদি নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা একটু আগে কি বলছিলাম, অ্যাডারে বিট কয়টা? বিট কয়টা? দুইটা। তাহলে আমাদের অ্যাডারের বিট এ আর বি, দুইটা বিট। তাহলে এই দুইটা বিট দিলাম, আর এই দুইটা বিটকে আমরা কি বলি? ইনপুট। ঠিক আছে, আর হাফ অ্যাডারে এখানে এই সাইডে কয়টা মান বের হবে? দুইটা, ক্যারি, সাম আর ক্যারি। আর এইটাকে আমরা বলবো কি? আউটপুট। আমি যেভাবে লিখছি হুবহু এইভাবে খাতায় করলে হয়ে যাবে, এই জন্য আজকে আমি সিরিয়াল বাই তোমাকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা জানি যখন দুইটা বিট থাকে আমাদের সূত্রটা হচ্ছে কি, টু টু দি পাওয়ার এন। টু টু দি পাওয়ার এন, যে কয়টা বিট, এন ইকুয়াল টু কি? বিট সংখ্যা। এন ইকুয়াল টু হচ্ছে বিট সংখ্যা। তাহলে এখানে 2 এর উপর পাওয়ার কত হবে? এন এর বিট কয়টা আছে? দুইটা। তাহলে এখানে ছক হবে 4টা, 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, তাহলে আমরা ছকে মানগুলো বসাই। মানগুলো আমরা জানি সবসময় ডান সাইড থেকে শুরু হয়, তাহলে 0 1 0 1, তারপরে 0 0 1 1। যখন দুইটা বিট থাকবে তখন আমরা এই ফর্মুলাটা ফলো করব, মানে তোমার 0 1 0 1 0 0 1 1। ঠিক আছে, এবার আমরা যদি দেখি তোমার এই 0 আর 0 কে আমরা যোগ করতেছি, 0 0 যোগ করলে কত হয়? 0। এখানে হাতে কিছু থাকে? বাম পাশে হাতে কিছু আছে? তাহলে আমরা এখানে 0 বসাইলে ক্যারিও হবে 0। এর পরেরটাই কি আছে? 0 আর হচ্ছে 1। তাহলে হচ্ছে এর পরেরটা আছে 1 আর 0। ঠিক আছে, 1 আর 0, 1 আর 0। এই উপরে হবে গিয়ে বি এর মান। ঠিক আছে, বাম দিক থেকে মানটা কাউন্ট হবে। তাহলে এখানে তোমার যদি আমরা করি 0 1 এ 1, 0 1 এ কি? 1। হাতে কিছু আছে? তাহলে আমাদের এইখানে আসলো 1, সামে 1 আর ক্যারিতে কি? 0। এবার আসে কি? 0 1, 0 প্লাস 1, এইটাকে করলেও কি? 0 1। তখন আমাদের এইখানে হাতে কিছু আছে? হাতে কোনো মান নাই, সেম ভাবে 1 লিখে দেব আর 0 লিখে দেব। ঠিক আছে, এর পরের দুইটা কি? 1 আর 1, 1 আর 1। এখন আমরা জানি কি, বাইনারিতে যখন কোনো এরকম যোগ করা হয় 1 আর 1 করলে হয় 2, আর এই 2 মানে আমরা ধরি 10, আর এই 10-এর যে 1টা থাকে এই 1টাকে আমরা কি বলি? ক্যারি। এই 1টাকে আমরা কি বলি? ক্যারি। আর এইটাকে আমরা বলি কি? সাম। তাহলে এখানে 0 আর এইখানে 1, তাহলে এইটা আমাদের সি আর এই 0টা আমাদের কি? এস। ঠিক আছে, ভালোভাবে খেয়াল করো, 1 1 করলে হয় 0, মানে 10 হয়, সেই 10-এর 1টা হচ্ছে ক্যারি আর এই 0টা হচ্ছে গিয়ে সাম। তাহলে আমরা সামে লিখবো কি? 0। আর আউটপুটে আসবে এইখানে যে ক্যারিতে আসবে কি? 1। এই পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম আছে? আচ্ছা, এই পর্যন্ত বুঝতে না প্রবলেম থাকলে আমাদের 70% প্রবলেম সলভ। আচ্ছা, এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে,
আচ্ছা সংজ্ঞাটা আমি তোমার পরে দিয়ে দেবো, অনেক সমস্যা নেই, তুমি এমনি একটা স্ক্রিনশট নিয়ে নাও, যেটুক দেখাইছে এইটুক বুঝতে পারছো? আচ্ছা এইটুক বুঝতে পারলে বাকিটাও সম্ভব, প্রবলেম নাই, ঠিক আছে। আমি সংজ্ঞা, আচ্ছা আমি সংজ্ঞাটা বলি, তুমি লিখে নাও। তাহলে আমাদের সংজ্ঞা হইল, চিত্র হইল, সত্যক সারণীও হইল, বাদ রইল কি লজিক গেট। এখন যদি লজিক গেট নির্ণয় করতে যাই, লজিক গেট নির্ণয় করার জন্য তো আমাদের একটা সমীকরণ লাগবে। কি লাগবে? সমীকরণ। তো এই সমীকরণটা নির্ণয় করার জন্য আমরা এখানে একটা মার্ক টেনে দেই। এবার আমরা এই সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করব। তোমাকে এর আগের একদিন ক্লাসে আমি বলছিলাম যে আমরা যদি তোমার 0 থাকে তাহলে মান কি হয়, আর 1 থাকলে কি হয়? হুম, শোনো, কোন সময় যদি 0 থাকে, সেই 0-র বদলে আমরা এর উপর একটা বার দেই, আর যদি 1 থাকে তাহলে মেইন যে বেসটা আছে সেই বেসটা বসে, ঠিক আছে। এইটা প্রথমে দেখো, তারপর এবার সত্যক সারণীটা খেয়াল করো। আমরা সমীকরণ কয়টা বের হবে সেটার জন্য বুঝবে সমীকরণকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। তো এখানে দেখো সামে প্রথমে খেয়াল করতে হবে, সামে কয়টা 1 আছে, কয়টা 1 আছে, সামে কয়টা 1 আছে, এই একটা 1 আছে, এই একটা 1 আছে, ঠিক আছে। তাইলে এই 1 এর যে ইনপুট আছে, এ আর বি এর মান আছে, এই দুইটা মান, আর এই এর 1 এর জন্য এই দুইটা মান নিয়ে আমরা সত্যক সারণী নির্ণয় করব। বুঝতে পেরেছো? তাহলে আমাদের দুইটা আসবে, আর যখন উপর থেকে নিচের দিকে আসে তখন প্লাস হয়, এদের মধ্যকার এই ঘরের মানের সাথে এই ঘরের মান কি হবে? প্লাস, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা এখানে কাজ করি, তাহলে আমাদের এই 1 এর জন্য যদি করি, তাহলে এইটা কি আছে? 0 আর 1। আমি এইটা লিখবা না, ঠিক আছে, এইটা লিখবা না, এর পরেরটা লিখবা। 0 আর 1 আছে, প্লাস দিয়ে 1 এর জন্য কি আছে? 0 আর, আচ্ছা এখানে হচ্ছে গিয়ে 0 আর 1, আর এখানে আছে 1 আর 0, ঠিক আছে। এই দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এবার পরীক্ষার খাতায় এই লাইনটা লিখবা না, লিখবা এখন যে লাইনটা আমরা লিখতেছি এফ দিয়ে, এই লাইনটা। আমরা জানি 0 এর জন্য কি বার চিহ্ন আসে, আর যদি 1 থাকে তাহলে সলিড ওই ফর্মটা বসে, সলিড এ বা সলিড বি বা যাই থাকবে। তাহলে এই 0 আছে, 0-র জন্য কি আছে এখানে? এ। তাহলে আমরা এর উপরে একটা কি দেব? বার চিহ্ন দেব। আর এখানে 1 আছে, আর যখন এইভাবে থাকে তখন এই দুইটা কি গুণ আকারে রয়েছে, এইটা আর এইটার সাথে গুণ আকারে আছে। তাহলে আমাদের এই 1 এর জন্য বির উপর কি আমাদের কোনো বার আসবে? কারণ কি বি এইখানে 1 আছে, আর 1 থাকলে সলিড বি বসে। এবার এই দ্বিতীয় যেটা আছে, এইখানে 1 এর জন্য একটা 1 আছে, একটা 0 আছে, তাহলে এই 1 এর জন্য এর কি বসবে? সলিড এ বসবে। হ্যাঁ হ্যাঁ, আর এইখানে 0-র জন্য আমাদের বসবে বি বার। তাহলে এই লাইনটা আমি তোমার দেখানোর জন্য লিখছি, এইটা পরীক্ষার খাতায় লিখো না, জাস্ট এই লাইনটা লিখবা। এইটা তো গেল আমাদের তোমার সামের জন্য, ঠিক আছে। এইটা আমরা, আচ্ছা সামের জন্য যেহেতু বের করছি তাই আমরা এখানে এটাকে দেব এস, ঠিক আছে। সামের জন্য যেহেতু বের করছি দেব এস। এরপরে আমরা বের করব ক্যারি এর জন্য। এখন ক্যারি এ কয়টা 1 আছে? শুধু এই লাস্টের লাইনে 1 আছে, তাই না? ক্যারিতে লাস্টের লাইনে 1 আছে, যদি লাস্টের লাইনে 1 থাকে তাহলে আমাদের এই এ আর বি এর এই মান দুইটা নিতে হবে, এই মানটা আর এই মানটা। আর আমরা এখানে দেখতেছি কি দুটোটাই 1 আছে, তার মানে এ এরও সলিড বসবে,
বি এরও সলিড বসবে, মানে এ ইন্টু বি। এখানে আর কোনো পদ নাই, যার কারণে জাস্ট এইটুক আসবে। এই দুইটা সমীকরণের জন্য আমাদের এবার তোমার লজিক সার্কিট তৈরি করতে হবে। কি করতে হবে? লজিক সার্কিট বা লজিক গেট তৈরি করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা এস ও সি এর লজিক সার্কিট বা এস ও সি হতে লজিক সার্কিট। তাহলে আমাদের এখানে এস আর সি তে বিট কি কি আছে? এ আছে, বি আছে, এ বার আছে, বি বার আছে। এখন যেটা আমি তৈরি করতেছি এইটা হচ্ছে এস ও সি এর মৌলিক লজিক সার্কিট। কি? মৌলিক লজিক সার্কিট। ঠিক আছে, এইটার দুইটা লজিক সার্কিট বের হয়, একটা মৌলিক আর একটা যৌগিক। প্রশ্নে যদি উল্লেখ করা না থাকে যে তোমরা এখানে কি বের করবা, মৌলিক গেট যদি উল্লেখ না থাকে বা যৌগিক গেট উল্লেখ না থাকে, ডিরেক্ট এখন যেভাবে করতে পারছি এইভাবে অঙ্কটাকে সমাধান করবা। আর যদি তোমার প্রশ্নে বলা থাকে যে যৌগিক পদ্ধতিতে তোমার হচ্ছে গিয়ে লজিক সার্কিট নির্ণয় করো, তখন আমাদের এইখানে তোমার যৌগিকটা নির্ণয় করতে হবে, এইটুক নির্ণয় করতে নাই। আর যৌগিক নির্ণয় করার জন্য আমাদের এই পর্যন্ত জানতে হবে। ঠিক আছে, আগে আমরা মৌলিকটা নির্ণয় করি, তারপর যৌগিকটা দেখাচ্ছি। সেম, সবই সেম, জাস্ট এই সমীকরণ থেকে যৌগিকটার ডিফারেন্সটা আসে। তাহলে এস আর সি এর জন্য করব, তাহলে আমাদের এইখানে এ আর বি আছে, তাহলে আমরা এ নিলাম আর তোমার বি নিলাম। ঠিক আছে, আবার কি আছে? এ বার আছে, বি বার আছে। এখন এ বার তৈরি করার জন্য আমরা এখানে একটা নট দিয়ে সেইখানে এ দিলাম বার, এইটার জন্য একটা নিলাম। আবার আমরা এখানে বি বানাইলাম, বির জন্য একটা বার দেব, তাইলে আমাদের বি বার দিলাম। এই আমাদের লজিক সার্কিটের মেইন জিনিসটা আসলো। এবার আমি এইটুক মুছে দেই, নইলে আমরা অঙ্ক কই করব। ঠিক আছে, এবার আমরা এই যে এ আর, হ্যালো, কিছু বলছো? ডানে যাব না বামে যাব? আচ্ছা, এদিকে যাব। আসবে না, তাই আসবে না, আসবে না, না ব্যাকে আসবো? আচ্ছা, এদিক গেলে আসবে না, তাইলে আমি এটাকে আরেকটু এই সাইডে নিয়ে নেই। ঠিক আছে, তোমার এই পর্যন্ত তো হয়ে গেছে, তাই না? এইটা রইলো এফ। আচ্ছা, এইটুকু আমি সাইডে রাখলাম, আমি করতেছি, সমস্যা নাই। এ আর হচ্ছে গিয়া এর জন্য একটা নিব আমরা, এ বার। আবার এইখানে বি নেব, আর এই বি এর জন্য বি বার নেব। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো এইবারে যদি বি বার নেই, তাহলে আমাদের এইখানে প্রথমে কি বলা আছে? এ বার, তাহলে আমরা এ বার নিলাম। এরপরে আছে কি? বি, তাহলে আমরা এখানে নরমাল বি যেটা সেইটা থেকে নিলাম। এবার আমাদের ইনটু করতে হবে, আর ইনটু মানে আমরা কি জানি? ডি। ইনটু মানে কি? ডি। ঠিক আছে, তাহলে আমাদের এই ডিও বেরোইলো, মানে এ বার বি আসলো। এরপরে প্লাস আছে, প্লাস বানানোর আগে এই দুইটা ইনটু তো করে নেব। তাহলে এখানে এ আছে আর বি বার আছে, তার মানে যাবে কি? এ যাবে আর যাবে বি বার। বি বার কোনটা? এই লাইনে বি বার। তাহলে আমরা এই দিলাম। এবার আমাদের এই দুইটাকে প্লাস করতে হবে। এই দুইটাকে যদি প্লাস করি, তখন আমাদের মাছের পাখনার মতো যে গেটটা, সেই গেটটা নিয়ে আসতে হবে, ঠিক না? তো এই গেটটা দিয়ে যখন আমরা করি, তখন আমাদের বের হয় গিয়া এস। তাহলে আমরা এখানে নরমালি এস দিয়ে দেব। এবার আমাদের সি এর জন্য গেট বানাইতে হবে। তাহলে সি এর জন্য কি আছে? অনলি এ আর বি, তাহলে আসবে এ আর এইখান থেকে বি, তাহলে নরমালি এ আর বি। তাহলে আমরা এইটা সমান লিখে দেব সি। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে?
এই গেল আমাদের মৌলিক লজিক গেট, ঠিক আছে। এবার আমরা যদি পরীক্ষায় কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে এই পর্যন্ত করলে তোমার অঙ্ক শেষ, এই তোমার অ্যান্সার, ঠিক আছে। আর যদি যৌগিক উল্লেখ থাকে তখন আমাদের এইখানে চেঞ্জ আসবে। এইটুক যদি হয়ে যায়, এইটুকের একটা স্ক্রিনশট নাও, তারপর আমি যৌগিক গেটটা দেখাই দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা যৌগিক গেটে যাই। যৌগিক গেটে শুধু একটু পার্থক্য আসবে, আমাদের এই এস সমান এইটা আসছে না, আমরা কি জানি এ বার বি প্লাস এ বি বার মানে এ এক্স অর বি। এইটা আমরা আগে আগে এটা আমরা জানতাম না, এক্স অর এর সমীকরণ এইটা থাকে, আর সেইটার জন্য এক্স অর এর এ এক্স অর বি এরকম সমীকরণ আসে। এইটা কি তোমরা জানো? তাহলে এইটার জন্য এক্স অর এর এইটা, এটা আমি পূর্বের ক্লাসেও তোমাদের দেখাইছিলাম, ঠিক আছে। তাহলে এই এ বি মানে এ মানে তোমার এক্স অর এর সূত্রটা হচ্ছে কি এ বি প্লাস এ বি বার, মানে এইখানে যেটার বার সেইটা এখানে নরমাল, এইখানে যেটা নরমাল এইখানে সেটা বার, সেইটা হলো গিয়া এ এক্স অর বি গেট। এখন এ এক্স অর গেটের জন্য আবার কি জানি, এ এক্স অর গেটকে প্রকাশ করে এই গেটটা দ্বারা, তাই না। তাহলে এবার আমরা এই গেটটার মাধ্যমে এই সমীকরণটার জাস্ট পার্থক্য হবে, শুধুমাত্র এ স্টার এই ফরম্যাটটাকে বলে হলো যৌগিক। শুধু এই লাইনটা করলে তোমার আসবে যৌগিক। তাহলে আমরা লিখব এস ও সি এর যৌগিক লজিক সার্কিট। ঠিক আছে, তাহলে আমরা এ দেব আর বি দেব, আর এইখানে এ আর এইখানে এ বার তো আসতেছে না, অনলি এ আর বি। তাহলে আমার এ আসলো, বি আসলো, আর এই আমরা নরমালি এক্সঅর গেটের জন্য এই এক্সঅর গেট দিয়ে দিলাম। ভুলেও জানি এই দাগ এই লাইনটা পার না করে, ঠিক আছে। তাহলে এইটা আমলো আমাদের এস মানে এক্সঅর গেট, আর এইখানে এ আর এইখানে বি, তাহলে এইটা আসলো আমাদের ক্যারি মানে সি আসলো, ঠিক আছে, বোঝা গেল। এই ছিল আমাদের হাফ অ্যাডারের পূর্ণ ব্যাখ্যা। এবার হাফ অ্যাডার যদি পরীক্ষায় আসে কোনো রকম সমস্যা হবে, কোশ্চেন কোয়ালিটি তো বোঝা গেল যে আমাদের কোশ্চেনে নয়তো এই চিত্র দেওয়া থাকবে, এই বাম পাশের এই চিত্রটা থাকবে, নয়তো তোমার বলা থাকবে যে যৌগিক লজিক সার্কিটের মাধ্যমে অর্ধ বর্তনী অর্ধ যোগের বর্তনীটা মাধ্যমে তোমার অঙ্কটা সমাধান করো, বা ক্লাসে টিচার যে বর্তনীটা দেখাইছে। তাহলে হাফ অ্যাডার শেষে হোমওয়ার্ক হলো গিয়ে তোমরা বাসায় এটা টোটালটা প্র্যাকটিস করবে আজকে যা দেখাইছি, আর আমাদের এইচএসসির যে গ্রুপটা আছে মেসেঞ্জার গ্রুপ, সেই মেসেঞ্জার গ্রুপে তোমরা হচ্ছে গিয়ে তোমাদের এই যে প্রবলেম যা করছো এটা সাবমিট করবা, যে আমি এইটা করছি, আমার এইখানে ডাউট আছে, সেটা মেসেঞ্জার গ্রুপে সাবমিট করবা। মেসেঞ্জার গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সবার জন্য বেস্ট অফ লাক রইলো, আর পরবর্তী ক্লাসে আশা করি আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডারের সম্পূর্ণটা ক্লিয়ার করে দেব। আজকে এই পর্যন্তই রইলো, বেস্ট অফ লাক। আর তোমাদের যদি অনার্সে কোনো ভাইয়ারা আপুরা থাকে তাদেরকে আমাদের চ্যানেলটা সাজেস্ট করতে পারো। আমাদের এখানে অনার্সের কোর্সগুলো করানো হয়, ম্যাথমেটিক্সের কোর্সগুলো ডিরেক্ট করানো হয়, প্লাস হচ্ছে গিয়ে রেকর্ডেড ক্লাসও আছে, আর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমাদের টিচার আছে, তাদের কাছ থেকে তোমরা তোমাদের কোর্সগুলো যারা বড় আপুরা আছে তারা পারচেজ করতে পারবে। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বেস্ট অফ লাক।